আজকে একটা ভিডিও করা হবে এক্সোপ্ল্যানেট নিয়ে। এক্সোপ্ল্যানেট তো আপনারা বুঝেন, সেটা হলো যে এই যে আমাদের যে সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘোরে, তো এর বাইরে যে নক্ষত্রগুলো আছে তার চারপাশে যে গ্রহ এ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করছে আনুমানিক কত 5500-র মতো কিন্তু অলরেডি আবিষ্কার করে ফেলছে। তো তার মধ্যে অনেকগুলোই কিন্তু একেবারে আর্থ লাইক গ্রহই না, রীতিমতো হ্যাবিটেবল জোনে তারা অবস্থান করে। হ্যাবিটেবল জোন তো বুঝেন, হ্যাবিটেবল জোন হচ্ছে যে কোনো নক্ষত্রের চতুষ্পার্শ্বে একটা এরিয়া আছে, যে এরিয়াতে গ্রহ থাকলে এবং সেটা যদি রকি প্ল্যানেট হয় এই পৃথিবীর মতো, তাহলে সেখানে কিন্তু জীবজগৎ থাকার সম্ভাবনা। এই যে যেমন এখানে একটা নক্ষত্র এবং তার পাশে তিনটা, অর্থাৎ তাকে ঘূর্ণন করছে কত, তিনটা প্ল্যানেট, তাই না? তো এখানে একেবারে কাছের যে প্ল্যানেট দেখেন, এটা কিন্তু খুবই গরম হবে, কিন্তু তারপরে যে প্ল্যানেট সেটা কিন্তু একেবারে রাইট পজিশন হবে। আবার আর একটু দূরে হলে একেবারে প্রচণ্ড ঠান্ডা হবে। তো তাহলে হ্যাবিটেবল জোন হবে কোনটা? এই যে সবুজ রঙের যে মাঝামাঝি যে পজিশন, সেটা আমাদের এই যে সূর্য সাপেক্ষে হ্যাবিটেবল জোনটা হলো এই যে শুক্র গ্রহ থেকে মঙ্গল গ্রহের মাঝামাঝি অবস্থানে, যেখানে নাকি পৃথিবী অবস্থান করে। আমাদের এই যে সৌরমণ্ডলে অর্থাৎ সৌরজগতে, এখানে সূর্যের একেবারে কাছাকাছি অবস্থায় আছে কি মার্কারি, যেটাকে আমরা বাংলা বলি বুধ গ্রহ, তাই না? এটা কিন্তু প্রচণ্ড গরম, এটা কিন্তু প্রচণ্ড গরম। ওখানে কিন্তু কোনো জীবজগতের অস্তিত্বের কোনো সম্ভাবনা নাই। এরপরে এই যে ভেইনাস, যাকে আমরা বাংলাতে বলি শুক্র, এখানেও কিন্তু একেবারে সম্ভব হলে হতেও পারে, বাট সম্ভাবনা কম। এরপরে যে আর্থ, ওই যে ভেনাস যেটা আমরা শুক্র গ্রহ বললাম, ওটাও কিন্তু অনেক গরম, অর্থাৎ সূর্য থেকে যে দূরত্বে আছে ওখানেও কিন্তু খুব গরম। বাট এরপরে যে পৃথিবী আছে, এইটা কিন্তু সূর্য থেকে না অতি কাছে, সূর্য থেকে না অতি দূরে, একেবারে না অতি গরম না অতি ঠান্ডা, এইটা একেবারে আইডিয়াল পজিশনে আছে। এবং এখানে যদি, এবং এইটাকেই বলা হয় আসলে হ্যাবিটেবল জোন, অর্থাৎ বসবাসযোগ্য এরিয়া, বসবাসযোগ্য এরিয়া হ্যাবিটেবল, যেখানে জীবজগতের উপযোগী পরিবেশ। এবং অবশ্যই জীবজগতের উপযোগী পরিবেশ হতে হবে যদি ওই গ্রহটা রকি প্ল্যানেট হয়। রকি প্ল্যানেট মানে পাথুরে গ্রহ। আবার গ্যাসীয় যদি হয় বা শুধুই মাত্র পানি দিয়ে যদি তৈরি হয়, দেন কিন্তু এটা না হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ পাথুরে গ্রহ হবে। আমাদের এই পৃথিবীটা কিন্তু একটা পাথুরে গ্রহ। মজার ব্যাপার হচ্ছে এই শুক্র গ্রহ, সেটাও কিন্তু পাথুরে গ্রহ, কিন্তু যেহেতু সূর্যের মোটামুটি বেশ কাছে, অর্থাৎ এই জন্য ওখানে কিন্তু কোনো ওই জীবজগতের পরিবেশ নাই। আবার এইবার পৃথিবী থেকে যদি আরেকটু দূরে যাওয়া হয়, যেমন মঙ্গল গ্রহ, তাই না, বেশ খানিকটা দূরে, এই মঙ্গল গ্রহ অর্থাৎ মার্স, এটাও কিন্তু একটা পাথুরে গ্রহ। বাট যেহেতু বেশ দূরে, সেই হেতু এখানে কোনো এক সময় পানি ছিল, এটা বিজ্ঞানীরা অলরেডি আবিষ্কার করছে। কিন্তু তারপরেও যেহেতু বেশ দূরে, এবং নট অনলি দ্যাট, এটার যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা কিন্তু পৃথিবীর মতো না। পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, তার মাত্রই 37% মাধ্যাকর্ষণ শক্তি হলো এই মঙ্গল গ্রহের। যে কারণে হচ্ছে ওই মঙ্গল গ্রহে কিন্তু আমরা যদি লাফ দেই, পৃথিবীতে মনে করেন যে একটা লাফ দিয়ে যদি আমরা 15 ফুট আমরা যদি অতিক্রম করি, তাহলে মঙ্গল গ্রহে যদি লাফ দেওয়া হয়, তাহলে প্রায় 40-42 ফুট কিন্তু লাফ দিয়ে চলে যাওয়া যাবে। অর্থাৎ এখানে মাধ্যাকর্ষণ শক্তির যে পরিমাণ, এইটা জীবজগৎ বিকাশের জন্য যথেষ্ট অনুপযোগী। অর্থাৎ আর একটু বেশি মাধ্যাকর্ষণ শক্তি হলে তাহলে এখানে যে পানি টানি একসময় ছিল না, এগুলো মনে হয় যে উবে যেত না, এবং তাহলে এই মঙ্গল গ্রহে হয়তো জীবজগতের অস্তিত্ব থাকতো, তাই না? তো এখন ইলন মাস্ক তো এত কিছু কেয়ার না করে এই মঙ্গল গ্রহে এখন বসতি স্থাপন করতে চায়। এখন কতদূর কী করতে পারে কে জানে। বাট হ্যাবিটেবল জোন যেটা, সেটা কিন্তু এই যে শুক্র গ্রহ থেকে মঙ্গল গ্রহের মাঝামাঝি যে অবস্থান, দ্যাটস দ্য আইডিয়াল পজিশন টু বি হ্যাবিটেবল জোন। আশা করি এরকম বুঝতে পারছেন। এখন আজকে যে বিষয়টা নিয়ে আসলে মূল কথা বলতে চাচ্ছি, এই পর্যন্ত ওই যে আপনারা অনেকেই তো জানেন যে ওই জেমস ওয়েব টেলিস্কোপ যে পাঠানো হয়েছে, তাই না, ল্যাগ্রাঞ্জ যে পজিশনে, তো ওইটার মূল কাজ কিন্তু ওই যে মহাবিশ্বে, বিশেষ করে আমাদের এই যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে সমস্ত নক্ষত্র আছে, ওই নক্ষত্রের চতুর্পার্শ্বে এক্সোপ্ল্যানেট কী পরিমাণ আছে, এবং একই সঙ্গে কোন এক্সোপ্ল্যানেটে
জীবজগৎ বসবাস উপযোগী পরিবেশ আছে অথবা জীবজগৎ সৃষ্টি হয়েছে কিনা এগুলি পর্যবেক্ষণ করার। এবং খুব সুখবর হচ্ছে এ পর্যন্ত এই জেমস ওয়েব টেলিস্কোপ অনেকগুলো নক্ষত্র পর্যবেক্ষণ করে হ্যাবিটেবল জোনেই কিন্তু অনেকগুলো রকি প্ল্যানেটের আবিষ্কার তারা করতে সক্ষম হয়েছে। এখন আজকে এই ভিডিওতে আমি এ ধরনের যে একটা রকি প্ল্যানেটের বর্ণনা দেব যেখানে হয়তো বা জীবজগৎ থাকতেও পারে আমাদের এই পৃথিবীর মতো। সেই গ্রহটার এই যে সম্ভাব্য চিত্র এখানে এই যে নাসা দিয়েছে যে একটা রেড ডোয়ার্ফ অর্থাৎ একটা লাল বামন যে তারকা তার চতুষ্পাশে যে ঘুরছে, সম্ভাব্য যে তার ভূপৃষ্ঠ কীরকম হতে পারে তার কিছু যে চিত্র নমুনা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। অনেকে হয়তো বলবে যে হুবহু এরকম কিনা। জি না, হুবহু এরকম না, এগুলো আসলে কল্পনা করে তৈরি করছে। কারণ একেবারে ডাইরেক্টলি এইটা কিন্তু নাসা দেখতে পারে না, অর্থাৎ ওই যে হাবল বলছি যে জেমস ওয়েব টেলিস্কোপ কিন্তু একবারে ডিরেক্টলি দেখতে পারে, বিষয়টা হলে এরকম না। এই যে সেই রেড ডোয়ার্ফ নক্ষত্রের চারপাশে সেই আবিষ্কৃত নতুন গ্রহটা ঘুরছে। এবং এই রেড ডোয়ার্ফটা হলো আমাদের এই যে সূর্য না, এই সূর্যের 80% মাত্র। এই রেড ডোয়ার্ফটার নাম হলো TOI 715। পৃথিবী থেকে আনুমানিক 136 আলোকবর্ষ দূরে এই রেড ডোয়ার্ফটা এবং এই যে এক্সোপ্ল্যানেট, এই প্ল্যানেটটার অবস্থান সেই দিক দিয়ে হিসাব করলে এটা কিন্তু আমাদের একেবারে নেইবরিং, অর্থাৎ মহাকাশের বা মহাবিশ্বের একটা নক্ষত্র থেকে অন্য একটা নক্ষত্রের যে দূরত্ব এবং একই সঙ্গে একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির যে দূরত্ব, এই সাপেক্ষে যদি বিচার করা হয় 136 আলোকবর্ষ দূর এটা কিন্তু খুব বেশি দূর না। যেমন আমাদের এই যে গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে, পার্শ্ববর্তী গ্যালাক্সি হলো কি অ্যান্ড্রোমিডা, রাইট? তো এই দুইটার মাঝখানের দূরত্ব কত জানেন? 25 লক্ষ আলোকবর্ষ দূর। তো 25 লক্ষ আলোকবর্ষ দূরের তুলনায় এই যে 136 আলোকবর্ষ, এটা জাস্ট মানে মহাবিশ্ব সাপেক্ষে এটা পাড়া প্রতিবেশীর মতোই আর কি। অনেক কথাই তো বলা হলো, কিন্তু এখন আসল কথাটাই বলা হয়নি। সেটা হলো এই যে এইটা কেন পৃথিবীর মতো একটা গ্রহ। কারণ বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এইটা এই যে আমাদের এই যে পৃথিবীটা এই 3টা পৃথিবীর আয়তনের মতো এবং মানে ডায়ামিটার হলো পৃথিবীর প্রায় 1.5 গুণ। তো সেই সাপেক্ষে হিসাব করলে এইটা একেবারে পৃথিবী থেকে খুব মারাত্মক বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না, অর্থাৎ পৃথিবীর থেকে কিছুটা মাধ্যাকর্ষণ শক্তি বেশি। বাট বিজ্ঞানীরা যেটা নিশ্চিত হয়েছে এটা একেবারে কমপ্লিটলি রকি প্ল্যানেট, অর্থাৎ এই পৃথিবীর মতো একটা রকি প্ল্যানেট। এবং এইটা ওই তার যে রেড ডোয়ার্ফ যেটার চতুষ্পাশে কেন্দ্র করে সে ঘোরে, সেখান থেকে কমপ্লিটলি একটা হ্যাবিটেবল জোনে অবস্থিত। এই জন্য বিজ্ঞানীরা মনে করছে যে এই গ্রহে পানি আছে, এই গ্রহে জীবজগৎ তৈরির মতো উপযুক্ত বায়ুমণ্ডল আছে এবং সেই হেতু হয়তো বা এখানে জীবজগৎ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে, যদিও বিজ্ঞানীরা এখনও ডাইরেক্ট এমন কোনো প্রমাণ পায় নাই। সুতরাং আশা করা যায় যে মানব সভ্যতার বিজ্ঞানের উন্নতির এই যুগে আগামী কয়েক শত বছর পরে হয়তো মানুষ এমন কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে যেটা দিয়ে হয়তো তারা এই গ্রহে কিন্তু যাইতে পারে। কিন্তু বর্তমানে যে টেকনোলজি আছে এটা দিয়ে তো প্রশ্নই ওঠে না, কারণ এখানে আলোর গতিতেও যদি চলা হয় তাহলে 136 বছর কিন্তু লাগবে। এই পর্যন্ত আমাদের পৃথিবীতে যে রেডিও যে তরঙ্গগুলো পাঠানো হয়েছে আজকে থেকে 110-15 বছর আগে থাকতেই তো পৃথিবীতে রেডিও স্টেশনগুলো তৈরি করা হয়েছিল, তাই না? তো এই রেডিও স্টেশন থেকে যে তরঙ্গগুলো ছাড়া হয়েছে এ পর্যন্ত, তো সেগুলো ওই 110-12 কিলোমিটার আলোকবর্ষ দূর পর্যন্ত গেছে। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যে কোনো বুদ্ধিমান জীবজগৎ আছে এইটা কিন্তু ওই TOI 715 নামক রেড ডোয়ার্ফের যে গ্রহ, সেখানে যদি কোনো বুদ্ধিমান প্রাণী থেকেও থাকে আর তারা যদি রেডিও তরঙ্গ ধরার যন্ত্রপাতি ওখানে হিট করে থাকেও, তাহলেও কিন্তু তারা আমাদেরকে এখনও চিহ্নিত করতে পারে নাই, কারণ তাদের ওখানে এখনও আমাদের এই পৃথিবীতে উৎপন্ন যে রেডিও তরঙ্গ এগুলো কিন্তু সেখানে পৌঁছে নাই। পৌঁছাতে আরও মিনিমাম 15-20 বছর লাগবে, তাই না?
আবার একই কথা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ওরা যদি কোনো বুদ্ধিমান কোনো সভ্যতাখানে যদি ঘটে থাকে আর তারা যদি রেডিও তরঙ্গ পাঠানোর মতো কোনো যন্ত্রপাতি আবিষ্কার করে এবং আজকে থেকে 100 বছর আগেও যদি তারা সেই রেডিও যন্ত্রপাতি থেকে যদি তারা তরঙ্গ নিক্ষেপ করে, মানে ছড়ে আর কি, তাহলেও কিন্তু আমাদের এখানে এখনও সেটা আসেনি। আরও মনে করেন যে 36 বছর লাগবে। তো কী ভয়ঙ্কর অবস্থা, তাই না? আমি ঠিক জানি না যে বিজ্ঞানীরা ভবিষ্যতে কোন ধরনের কি টেকনোলজি আবিষ্কার করবে যেটা নাকি আলোর গতিকে করতে পারে, ওভারটেক করে চলতে পারবে। আমি ঠিক জানি না। এখন চিন্তা করে দেখেন যে আলোর গতিতে চললেও, যদিও অবশ্য তাত্ত্বিকভাবে কোনো বস্তু আলোর গতিতে চলতে পারে না, কিন্তু আলোর গতির একেবারে কাছাকাছি গতিতেও যদি চলা হয় তাহলে 136 বছর লাগবে খালি যাইতে। আবার খালি গেলে তো হবে না, সেখানে গেলাম আবার যদি পৃথিবীতে ফিরে আসতে হয় আর 136 বছর, তাই না? তাহলে কত 272 বছর লাগবে। তো এই হলো অবস্থা। তো এটাই কিন্তু আসলে বিজ্ঞানীদেরকে অনেক ক্ষেত্রে বিশাল চিন্তাগ্রস্ত করে যে আমরা বর্তমানে যে টেকনোলজি নিয়ে নাড়াচাড়া করি এটার কমপ্লিটলি বৈপ্লবিক কোনো পরিবর্তন যদি না ঘটে, অর্থাৎ অন্য কথা এমন টেকনোলজি আসতে হবে যেটা কমপ্লিটলি বৈপ্লবিক হবে এবং যেটা এই যে মহাবিশ্বের যে স্থান কাল স্পেস টাইম যে বিষয়টা আছে এটাকে প্রচণ্ড রকম কার্ভ করতে পারে, অর্থাৎ বাঁকিয়ে ফেলতে পারে। হ্যাঁ, এমন কোনো যন্ত্রপাতি যদি আবিষ্কৃত না হয় তাহলে মহাবিশ্বে আমরা কখনোই একটা নক্ষত্র জগৎ থেকে অন্য নক্ষত্রে আমরা যেতেই পারবো না। আসলে এই TUI 1715 কেন, আমাদের পার্শ্ববর্তী নক্ষত্র যে প্রক্সিমা সেন্ট্রাই আছে না, সেখানে যেতেও কিন্তু 4 আলোকবর্ষ, মানে 4 বছর লাগবে আলোর গতিতে যদি যাওয়া হয়। তো সেটাও তো কত ভয়ঙ্কর দূরত্ব, তাই না? যাইতে আলোর গতিতে যদি যাই আমরা 4 বছর লাগবে, আবার ফিরে আসতে 4 বছর, 8 বছর পার হয়ে যাবে, তাই না? তো অতএব আমাদের টেকনোলজির মনে হয় যে আমাদের কোনো একটা উল্লম্ঘন ঘটাতে হবে, কিন্তু এখনও পর্যন্ত এই ধরনের তো কোনো তাত্ত্বিক কোনো কিছু তো প্রস্তাবিত হয়েছে আমি শুনি নাই। অনেকে যে র্যাফ ড্রাইভ বলে, হাইফার ড্রাইভ বলে, তারপরে আবার ওই যে ওয়ার্ম হোল দিয়ে যাওয়া যায় এরকম বলে, তারা ব্ল্যাক হোলকে ব্যবহার করে নাকি নানা রকম কল্পনা আমরা শুনি, বাট এগুলো কোনোটাই বাস্তবসম্মত না। আমাদের ওয়েট করতে হবে, দেখি যদি কোনো দিন এরকম কিছু হয়। তবে আমাদের জীবনকালে তো প্রশ্নই ওঠে না, এমনকি আমাদের পরবর্তী অন্তত 2, 4, 5, 10 জেনারেশনও এই ধরনের কোনো টেকনোলজি আবিষ্কৃত হবে আমার তো মনে হয় না, কারণ এর তাত্ত্বিকভাবে এমন কোনো চিন্তাভাবনা বিজ্ঞানীরা কিন্তু আমাদের সামনে হাজির করতে পারে নাই। তো যাই হোক, তারপরে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন একটু জানি শুনি বুঝি, আমাদের উদারতা, মনের প্রসারতা এগুলো বৃদ্ধি পায়। বস্তুতে এইগুলো করার জন্য এই ভিডিওগুলো তৈরি করা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাই ছিল এই ভিডিওর মূল বক্তব্য। ধন্যবাদ।